হ্যালো স্টুডেন্ট, আমরা ক্লাস 12-এ জেনেটিক্সের অন্তর্গত একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাব। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই টার্মটি তোমাদের আশা করি পরিচিত। এটা হচ্ছে মিউটেশন, বা যেটাকে আমরা বাংলাতে বলি পরিব্যক্তি। এই টার্মটার সঙ্গে তোমরা অলরেডি পরিচিত। ক্লাস 10-এ তোমরা যখন অভিব্যক্তি পড়েছিলে তখন সেখানে তোমাদের সঙ্গে এই টার্মটি পরিচয় হয়েছিল। তো মিউটেশন আসলে বলে কাকে? মিউটেশন হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে বা কোনো কিছুর দ্বারা ইনডিউস হয়ে যখন আমাদের জিনগত বস্তুর মধ্যে কোনো স্থায়ী পরিবর্তন ঘটে, তখনই সেটাকে আমরা মিউটেশন বলব। তো এই যে স্থায়ী পরিবর্তন হলো জিনগত বস্তুর মধ্যে, এটা বংশগত পরম্পরায় সঞ্চারিত হতেও পারে, না হতেও পারে। অনেক সময় তোমরা ভাবে মিউটেশনের সংজ্ঞা দেয় যে সেখানে দেখা থাকে বংশ পরম্পরায় সঞ্চারিত হয় তবেই। হ্যাঁ, বংশ পরম্পরায় সঞ্চারিত হলে তবেই সেটাকে আমরা মিউটেশনের ধারণা এই কারণেই করে থাকি, কারণ সেটা তখন অভিব্যক্তির ধারাতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কিন্তু অনেক সময় সোমাটিক মিউটেশন দেখা যায়, যেটা কিন্তু বংশ পরম্পরায় সেক্ষেত্রে কিন্তু সঞ্চারিত হয় না। জিনগত বস্তুর মধ্যে সেই ইয়েটা ঘটে, স্থায়ী পরিবর্তনটি ঘটে, কিন্তু সেই জীবটি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মিউটেশনটিও পৃথিবীর বুক থেকে মুছে যায়। তো এই মিউটেশন যে টার্মটি, সেটা কে কয়েন করেন এনার সম্বন্ধেও তোমরা সকলেই প্রায় পরিচিত। সেটি হচ্ছে হুগো দ্য ভিস। হুগো দ্য ভিস তিনি এই টার্মটি আসলে এই মিউটেশন নামক যে টার্মটি সেটা প্রথম প্রচলন করেন। তিনি ডারউইনবাদের বিভিন্ন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে একটা নতুন পরিব্যক্তিবাদ তিনি দেন। সেটাকে তোমরা জানো, সেটাকে মিউটেশন থিওরি বলে, মিউটেশন তত্ত্ব দ্য ভিসের। তো সেখানে তিনি ওয়েন্থ্রাস আমেরিকানা বলে একটি উদ্ভিদের উপর কাজ করেছিলেন, এবং সেইটার মধ্যে তিনি বেশ কিছু এই ধরনের মিউটেশন দেখতে পান। পরবর্তীকালে যদিও দেখা যায় যে সেটা অ্যাকচুয়ালি মিউটেশন নয়, সেগুলো প্রকরণ বা ভেরিয়েশনের জন্য হয়েছিল, কিন্তু তিনি এই টার্মটি প্রথম প্রণয়ন করেন। যদিও মিউটেশন সম্পর্কে প্রথম বিজ্ঞান ভিত্তিক যিনি ধারণা দিয়েছিল তার নামটার সঙ্গেও আমরা পরিচিত। তিনি হচ্ছে মর্গ্যান। মর্গ্যানের নাম আমরা ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় পেয়েছি, লিঙ্কেজ ইত্যাদির ক্ষেত্রে, বা যখন আমরা ওই পলিজেনিক উত্তরাধিকার ইত্যাদি বিভিন্ন রকম পড়ছিলাম আর কি, সেই সমস্ত ক্ষেত্রেও পেয়েছি। তো মর্গ্যান ড্রসোফিলা মাছির ওপরে পরীক্ষা নিরীক্ষা করার সময় বেশ কিছু ভিন্ন ধরনের মাছির সন্ধান পান, যেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে মিউটেশনের কারণের ফলে সৃষ্টি হয়েছিল। তো মিউটেশন হয় কেন? মিউটেশন দেখো দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে মিউটেশন হতে পারে যেটা কারণ হচ্ছে আমরা ঠিক বুঝতেও পারি না, যেটা আমরা অনেক সময় স্বতঃস্ফূর্ত মিউটেশন বলি বা স্পন্টেনিয়াস মিউটেশন বলি আমরা। আর একটা মিউটেশন হয় যেটাকে আমরা বলে থাকি ইনডিউসড মিউটেশন, মানে কোনো কিছু কেউ আরোপিত করেছে, কারো দ্বারা হয়েছে যেমন মিউটেশনটা। যখন এই কারো দ্বারা হয় মিউটেশনটা, কোনো কিছু দ্বারা হয়, তখন সেই ধরনের যে যার দ্বারা হলো সেইটাকে আমরা বলি কি বলি না, মিউটাজেন। যার দ্বারা মিউটেশনটা হচ্ছে মিউটাজেন, মানে সোজা কথা হচ্ছে যে মিউটেশন যে ঘটাচ্ছে, মিউটেশন যে ঘটায় তাকেই আমরা বলি মিউটাজেন। তো মিউটাজেন বিভিন্ন ধরনের হতে পারে। কিছু রাসায়নিক পদার্থ আছে যারা মিউটাজেন হিসেবে কাজ করে, রাসায়নিক পদার্থ আছে, আর কিছু ভৌত এলিমেন্টও আছে যেগুলো আমাদের মিউটাজেন হিসেবে কাজ করে। তো সেরকম রাসায়নিক পদার্থ কি না, আমরা যে কোল, তারপর টার, নিকোটিন, তারপরে মিথাইল সালফোনেট, ডাইমিথাইল সালফোনেট, তারপরে তোমরা যে মোনোসোডিয়াম গ্লুকোমেট MSG, যেটাকে আজিনামোটো বলে, বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। এই যে বস্তুগুলো, এইগুলো রাসায়নিক পদার্থ যেগুলো আমাদের আরো অসংখ্য আছে, যেগুলো আমাদের এমনিতে আমরা প্রতিনিয়ত জীবনে ফেভারিং এজেন্ট হিসাবে, ফুড কালার হিসাবে ইউজ করা হয়। তো সেগুলো হচ্ছে সবই আমাদের রাসায়নিক মিউটেজেন। ভৌত মিউটেজেন হিসাবে দুটো জিনিসের কথা আমি মূলত বলবো। একটি হচ্ছে ইউভি রে, তোমরা সকলেই জানো, এটা একটা। আর এছাড়াও আমাদের যদি হায়ার টেম্পারেচার হয়, হায়ার টেম্পারেচারে যদি কেউ দীর্ঘদিন ধরে থাকে,
তাহলে সেক্ষেত্রে তার মিউটেশন ঘটতে পারে। বাইরে যে কসমিক রে যেগুলো থাকে সেগুলোও কিন্তু আমাদের মিউটেশন ঘটতে পারে, মানে আমাদের যে আলফা বিটা গামা ইত্যাদি যে রশ্মিগুলো সেগুলো, অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে এক্স রে আমাদের এই খুব ইউজ হয়, এইগুলোও কিন্তু আমাদের অনেক সময় মিউটেশন হিসাবে কিন্তু কাজ করে থাকে। এবারে এখানে একটা ছোট্ট কথা তোমাদের বলে রাখবো, সেটা হচ্ছে কিছু কিছু মিউটেশন আবার আছে যারা আবার এমন পরিবর্তন ঘটায় আমাদের কোষের মধ্যে, আমাদের সেক্ষেত্রে সে কার্সিনোজেনিক এফেক্ট সৃষ্টি করে, অর্থাৎ ক্যান্সার সৃষ্টি করে। সেই ধরনের যদি মিউটেশন কিছু থাকে যে এই ধরনের কার্সিনোজেনিক এফেক্ট সৃষ্টি করছে বা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী, সেই ধরনের মিউটেশনগুলোকে আমরা কার্সিনোজেন বলে থাকি আর কি। এবার আমরা মিউটেশনের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করি। মিউটেশনকে অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? একটি হচ্ছে আমাদের ক্রোমোজোমাল মিউটেশন, আরেকটি হচ্ছে আমাদের পয়েন্ট মিউটেশন। ক্রোমোজোমাল মিউটেশনটাকে অবশ্য বহুজন বিজ্ঞানী এটাকে আমাদের ক্রোমোজোমাল মিউটেশন না বলে অ্যাবারেশন বলে। পয়েন্ট মিউটেশনটাকে অ্যাকচুয়ালি অনেকজন শুধুমাত্র মিউটেশন হিসেবে ধরে থাকে না। তো এই যে ক্রোমোজোমাল মিউটেশন, এই ক্রোমোজোমাল মিউটেশন কিন্তু আবার দু রকমের হতে পারে। কি কি? না একটা হচ্ছে সংখ্যাগতভাবে ক্রোমোজোমের সংখ্যা যদি পরিবর্তন হয়, আর একটা হচ্ছে যদি ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন হয়। তাহলে সংখ্যাগত পরিবর্তন কি হতে পারে? সংখ্যাগত পরিবর্তনের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখতে পাই। হ্যাঁ, একটি হচ্ছে আমাদের ইউপ্লয়েডি, আর একটা হচ্ছে অ্যানিউপ্লয়েডি। তো ইউপ্লয়েডি যে ব্যাপারটি, সেটা হচ্ছে ক্রোমোজোমের সেট সংখ্যা যদি পরিবর্তিত হয়ে যায়। যেমন ধরো আমরা এই দিকটাতে আসি যে আমাদের এমনি নর্মালি ক্রোমোজোম থাকে হচ্ছে প্রত্যেকটা জীবের 2n, যেটাকে বলছি আমরা ডিপ্লয়েড। কোনো কারণে যদি এরকম হলো কেউ শুধুমাত্র একটা n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোনো জীব সৃষ্টি হলো, তখন সেটাকে আমরা বলবো হ্যাপ্লয়েড, যেটা নর্মাল নয়, এটাও কিন্তু এক ধরনের মিউটেশন, তখন সেটাকে আমরা বলবো হ্যাপ্লয়েড। এটা তো নর্মালি, এটা আমরা ডিপ্লয়েডই বলতে পারি। এটাকে বলছি আমরা, এটা কিন্তু মিউটেশন, এটাকে বলছি আমরা হ্যাপ্লয়েড। যদি 3n বা তার বেশি হয়, 3n বা তার থেকেও বেশি, মানে 4n 5n 6n ইত্যাদি ইত্যাদি, তাহলে এই ব্যাপারটাকে বলা হয় আমাদের পলিপ্লয়েড। এবার এটা কি কি রকমের হতে পারে সেটা আমরা দেখে নিই। এটা কি কি রকমের হতে পারে না, যদি 3n হয় তখন সেটাকে আমরা বলবো ট্রিপ্লয়েড, যদি 4n হয় তখন সেটাকে বলবো আমরা টেট্রাপ্লয়েড, যদি 5n হয় তখন সেটাকে বলবো আমরা পেন্টাপ্লয়েড, যদি 6n হয় সেটাকে আমরা বলবো হেক্সাপ্লয়েড, এরপরে 7n 8n ইত্যাদি ইত্যাদি 9n ইত্যাদি হতে পারে, হেপ্টাপ্লয়েড অক্টাপ্লয়েড ইত্যাদি। তো এগুলো হচ্ছে পলিপ্লয়েডি। পলিপ্লয়েডি ব্যাপারটা প্রাণীদের ক্ষেত্রে একটু অ্যাবনর্মাল হলেও এটা কিন্তু উদ্ভিদদের ক্ষেত্রে এই ধরনের যে মিউটেশনগুলো সেগুলো কিন্তু খুব কমনলি আমরা লক্ষ্য করে থাকি। এবারে এই যে পলিপ্লয়েডি ব্যাপারটা আমরা দেখলাম, এই পলিপ্লয়েডি আবার দু রকমের হতে পারে। কি কি দু রকম? না একটি হচ্ছে, একটাকে বলি আমরা অটোপলিপ্লয়েডি, আর একটাকে বলি আমরা অ্যালোপলিপ্লয়েডি। অটোপলিপ্লয়েডি আর অ্যালোপলিপ্লয়েডি, এই ব্যাপারটা কিরকম? অটোপলিপ্লয়েডি মানে হচ্ছে একটাই স্পিসিস, যেমন ধরো আমরা ধরলাম গম একটাই স্পিসিস, এই স্পিসিসটির মধ্যে পলিপ্লয়েড 60 হলো। গমের ক্ষেত্রে হতে পারে, ভুট্টার ক্ষেত্রে হতে পারে, তখন সেক্ষেত্রে কি হলো না তাদের ক্ষেত্রে গেল 6n, ক্রোমোজোম সংখ্যা 2n এর পরিবর্তে 6n হয়ে গেল, কিন্তু স্পিসিসটা কিন্তু ওইটাই, টিটিকাম এস্টিভাম হয়তো, টিটিকাম এস্টিভাম বা গমের ক্ষেত্রে দেখলাম আমরা এই ঘটনাটাই থাকলো, তখন এইটাকে বলবো আমরা অটোপলিপ্লয়েড। কি বলবো আমরা? না অটোপলিপ্লয়েড। এবার যদি এরকম হয় যে দুটো ভিন্ন স্পিসিস,
দুটো ভিন্ন স্পিসিস, যেমন এটা একজন বিজ্ঞানী করেছিলেন, মূল্য নিয়েছিলেন আর বাঁধাকপি নিয়েছিলেন। ড্যাফানা স্যাটাইভাস এবং ব্রাসিকা ওলেরেসিয়া, এই দুটোকে তারা নিয়েছিলেন এবং এই দুটোর মধ্যে সংকরণ ঘটিয়ে একটা ফরেন স্পিসিস সৃষ্টি করেছিলেন, যেটাকে বলা হয়েছিল র্যাফানোব্রাসিকা। এই যে র্যাফানোব্রাসিকাটা সৃষ্টি হলো মূল্য এবং বাঁধাকপির সংকরণের ফলে, এখানেও দেখো পলিপ্লয়েডি লেভেল 2n এর নরমালের থেকে আলাদা, তো সেইটাকে আমরা বলবো অ্যালোপলিপ্লয়েডি। তাহলে ইউপ্লয়েডি হচ্ছে যখন 2n 3n 4n 5n 6n এরকম গোটা প্লয়েডি লেভেলটাই চেঞ্জ হবে, পুরোপুরি সেটকে সেট ক্রোমোজোম চেঞ্জ হবে, তখন সেটাকে বলছি আমরা ইউপ্লয়েডি। ইউপ্লয়েডি মেনলি হ্যাপ্লয়েডি হতে পারে অথবা পলিপ্লয়েডি হতে পারে। সেই পলিপ্লয়েডি দু রকম হচ্ছে, অটো এবং অ্যালোপ্লয়েডি। এবার আমরা চলে যাব অ্যানুপ্লয়েডি ক্ষেত্রে। বেশ, আমরা তো দেখলাম ইউপ্লয়েডিটার ক্ষেত্রে দেখা গেল যে এটা গোটা ক্রোমোজোম সেট সংখ্যা পরিবর্তিত হচ্ছে। অ্যানুপ্লয়েডির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কোনো একটা বিশেষ ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন হয়। তো অ্যানুপ্লয়েডিকেও আমরা কত ভাগে ভাগ করে থাকি। যেমন ধরো প্রথম যে ভাগটায় আসছি আমরা, সেটাকে বলছি আমরা মোনোজোমি। মোনোজোমি কি? তো মোনোজোমি হচ্ছে কোনো একটি ক্রোমোজোম, সাধারণত দুটো করে থাকে, প্রত্যেকটা ক্রোমোজোম আমাদের নর্মালি যে সমস্ত জীব তাদের ক্ষেত্রে দুটো করে থাকে। তো যদি কোনো একটি ক্রোমোজোম একটা হয়ে যায়, দুটোর পরিবর্তে সেই জীবটির দেহে সেই ক্রোমোজোমটি একটা রয়েছে, তখন সেটাকে আমরা বলবো মোনোজোমি। যেমন ধরো 2n-1 হিসাবে এটাকে প্রকাশ করা হয়। এবং এটা উদাহরণ আমাদের মানুষের ক্ষেত্রে তো দেখা যেই থাকে, যে আমরা টার্নার সিনড্রোম বলে একটা রোগের কথা পরবর্তী ক্ষেত্রে পড়বো, সেখানে দেখবো আমাদের সেক্স ক্রোমোজোম যে দুটো থাকার কথা, সেখানে কিন্তু সেক্স ক্রোমোজোম রয়েছে একটি। তো সেটা হচ্ছে মোনোজোমি। নেক্সট হচ্ছে আমাদের ট্রাইজোমি। ট্রাইজোমিতে কি হলো না, ট্রাইজোমিতে যেটা হলো সেটা হচ্ছে কোন একটা ক্রোমোজোম সংখ্যা বেড়ে গেল, 2n+1 হয়ে গেল ট্রাইজোমি। এখানে দুটো থাকার কথা, কোন একটা বিশেষ ক্রোমোজোম তিনটে হয়ে গেল। এটা কোথায় দেখতে পাই? এটাও আমাদের হিউম্যান পপুলেশনে দেখতে পাওয়া যায়। সেখানে আমাদের ডাউন সিনড্রোমের কথা আমরা পরবর্তী ক্ষেত্রে পড়বো, দেখবেন সেই ডাউন সিনড্রোমে 21 নম্বর আমাদের যে ক্রোমোজোম, সেটা ট্রাইজোমি ঘটে। এবারে আরেকটা আসি, সেটাকে বলা হচ্ছে নালিজোমি। নাল মানে জিরো, অর্থাৎ কোনো একটি ক্রোমোজোম দুটোই উবে গেছে, দুটোই নেই, সেই অবস্থাটাকে আমরা বলে থাকি সাধারণত নালিজোমি। নালিজোমি হলে খুব সমস্যা হয় সেই জীবের, সেই জীবটার জীবন বিপদগ্রস্ত হয়ে ওঠে। এই জন্য আমাদের হিউম্যান পপুলেশন নালিজোমি খুব একটা দেখা যায় না। যদি ঘটেও থাকে সেই অবস্থাতেই ভ্রূণটা মারা যায়। আর কোনো নিম্ন শ্রেণী কিছু জীব আছে, ড্রসোফিলা, তাদের ক্ষেত্রে অবশ্য নালিজোমি ব্যাপারটি কিন্তু দেখা যায়। এবার এই সবকটাই আমাদের এরকম হতে পারে যে ডবল মোনোজোমি হতে পারে, মানে 2n-1 এটা কিন্তু -1 মানে -2 লেখা যাবে না, এটা আসলে দুটো আলাদা আলাদা ক্রোমোজোম, দুটো আলাদা আলাদা ক্রোমোজোম একটা একটা করে হয়ে গেছে, দুটো দুটো করে থাকার পরিবর্তে। ডবল ট্রাইজোমি হতে পারে আমাদের 2n+1+1, এরকম 2n+2 লেখা যাবে, মানে 2n+2 হয়, 2n+2 এটাকে বলা হয় আমাদের টেট্রাজোমি বলা হয়, তো 2n+2 এর ব্যাপার কিন্তু এটা নয়, এটা দুটো আলাদা আলাদা ক্রোমোজোম তিনটে করে হয়ে গেছে। যেমন নালিজোমিও ডাবল হতে পারে, 2n-2 এরকম ঘটনা আমরা কখনো কখনো আমাদের ক্ষেত্রে দেখতে পাই। তো অ্যানুপ্লয়েডির যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো তো একটু ডিভাস্টেটিং ঘটেই, অর্থাৎ সেই জীবদের ক্ষতি সাধনই হয়। কিন্তু ইউপ্লয়েডির ব্যাপারটি প্রাণীদের ক্ষেত্রে ক্ষতিকারক হলেও উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এটা খুব উপকারী বলতে পারি আমরা, বিশেষ করে আমাদের নিজেদের দিক থেকে যদি দেখি, অর্থাৎ উদ্ভিদ সুপ্রজনন বিদ্যায় কিন্তু আমরা ইউপ্লয়েডি হামেশাই প্রয়োগ করে থাকি। কারণ দেখা যায় ইউপ্লয়েডি যদি আমরা ঘটাই, অর্থাৎ বিশেষ করে পলিপ্লয়েডি যদি ঘটাই, তাহলে সেই ফসলটি, যে ফসল তার কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ, অর্থাৎ গুণগত এবং পরিমাণগত দুটোরই বৃদ্ধি ঘটে। সেই জন্য পলিপ্লয়েডির প্রয়োগ কিন্তু আমাদের উদ্ভিদ প্রজনন বিদ্যার ক্ষেত্রে অবশ্যই করা হয়ে থাকে। এবং অনেক সময় আমাদের
উদ্ভিদ প্রজনন বিদ্যায় অনেক সময় পিওর ভ্যারাইটি সৃষ্টি করার ক্ষেত্রে আমরা কিন্তু পলিপ্লয়েডই প্রয়োগ করে থাকি, এবং সেই জায়গাটাতে কলচিসিন বলে একটি বিশেষ উপক্ষারের কথা বলবো, যেখানে কি হয় না, তোমার হয়তো এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোনো একটা জীবকে নিয়েছো, সেটাকে 4n করবে, তাহলে এন থেকে কলচিসিন প্রয়োগ করলে সেটা 2n হবে, 2n এর পর আবার কলচিসিন প্রয়োগ করলে সেটা অলরেডি 4n হয়ে যাবে। এইভাবে কোষের প্লয়েডি লেভেল বৃদ্ধি করার ক্ষেত্রে কলচিসিনকে খুব ব্যবহার করা হয়। তো পলিপ্লয়েডি ওরকম একটি প্রয়োগ যেটা আমাদের উদ্ভিদ প্রজনন বিদ্যায় আমাদের নিজেদের সুবিধার্থের ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করে থাকি। তাহলে গঠন সংখ্যাগত দিকটা আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেললাম। এবারে আমরা যে দিকটাই চলে যাবো সেটা হচ্ছে আমাদের গঠনগত দিকের ক্ষেত্রে। বেশ, তাহলে ক্রোমোজোমাল মিউটেশনের ক্ষেত্রে আমরা সংখ্যাগত যে ব্যাপারগুলো সেটা দেখলাম, অর্থাৎ অ্যানুপ্লয়েড ইউপ্লয়েড ব্যাপারটা দেখলাম। এবার যেটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে আমরা গঠনগত যে দিক, গঠনগত যে সমস্ত পরিবর্তন আমরা ক্রোমোজোমের মধ্যে দেখতে পাই ক্রোমোজোমাল মিউটেশনের ক্ষেত্রে, সেগুলোকে একটু দেখে নিচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা 4 ধরনের গঠনগত পরিবর্তন আমরা মূলত দেখতে পাই। একটি হচ্ছে ডিলিশন, প্রথম যেটা আসছে, তারপরে হচ্ছে আমাদের 2 নম্বর হচ্ছে ডুপ্লিকেশন, তিন নম্বর হচ্ছে আমাদের ইনভার্সন, এবং ফোর্থ টাইপ হচ্ছে আমাদের ট্রান্সলোকেশন। তো এগুলোকে আমরা একটু বোঝার চেষ্টা করি। ডিলিশন, ধরো জাস্ট আমি একটা ক্রোমোজোমের একটা বাহুর একটা ছবি আঁকছি, ক্রোমোজোমের একটা বাহু, এটা একটা ক্রোমোজোম, তার 4টে হয়তো জিন। এটা যে ডিলিশন ঘটে, ডিলিশন যদি ঘটে এই ক্ষেত্রে, তাহলে কি হবে না, তাহলে হয়তো দেখা গেল যে এই অংশটাতে আমাদের ডিলিশনটি ঘটলো, এই অংশটিতে ডিলিশন ঘটলো, এই অংশতে যদি ডিলিশন ঘটে তাহলে এই অংশটা ডিলিট হয়ে যাবে, এই অংশটি ডিলিট, তাহলে নেক্সটলি আমাদের ক্রোমোজোমটি যে হিসেবে দাঁড়াবে বা সেখানে যে নিউক্লিওটাইডের সজ্জা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এ সি ডি, বিটা ডিলিট হয়ে গেছে, তো এটাকে বলছি আমরা ডিলিশন। এটা প্রান্তীয় ভাবে হতে পারে, অর্থাৎ এই যে শুধুমাত্র প্রান্তীয়টা যদি এটা ডিলিট হয়ে যেত, মানে এইটা যদি অংশ ডিলিট হতো তাহলে প্রান্তীয় হতে পারে, বা এখানে যেখানে দেখালাম যে মাঝখানের একটা অংশ ডিলিট হলো সেটা সেরকম হতে পারে, সেটাকে আমরা নিবেশিত ডিলিশন সেক্ষেত্রে বলবো। তো কোথায় দেখা যায় আমাদের হিউম্যান পপুলেশনে কি এরকম ধরনের কোনো উদাহরণ আছে? অবশ্যই আছে। একটি রোগ আছে, রোগটির নাম হচ্ছে ক্রাই-ডু-চ্যাট সিনড্রোম। ক্রাই-ডু-চ্যাট সিনড্রোম বাচ্চাদের ক্ষেত্রে হয়। 5 নম্বর ক্রোমোজোম, 5 নম্বর যে ক্রোমোজোমটি তোমার 5 নম্বর ক্রোমোজোমের যে স্মল আর্ম, ক্ষুদ্র বাহু, সেখানকার যদি প্রান্তভাগ ডিলিট হয়ে যায় তাহলে আমরা এই ক্রাই-ডু-চ্যাট সিনড্রোমটা দেখতে পাই। এটার নামটা এসেছে বিড়ালের মতো কান্না থেকে, আসলে এই নামকরণটা হয়েছে তোমার ক্রাই-ডু-চ্যাট সিনড্রোম। এই ডিলিশন কিন্তু খুব মিউটেশন ঘটলে কিন্তু প্রচন্ডভাবে প্রভাব পড়ে, সেক্ষেত্রে মিউটেশনটা লেথাল মিউটেশন হতে পারে, তো যে মিউটেশনটা সেই জীবের জীবনহানির আশঙ্কা ঘটায়, তো সেই ধরনের মিউটেশনও কিন্তু আমরা ডিলিশনের ক্ষেত্রে, ডিলিশনের ফলে কিন্তু দেখতে পেয়ে থাকি আর কি। একটা জিনিস তোমরা মনে রাখবে, এই প্রসঙ্গে যখন কথাগুলো বলেই রাখি, যে মিউটেশন অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু প্রচ্ছন্ন টাইপের, অর্থাৎ তারা কিন্তু প্রকাশিত হয় না। খুব কম মিউটেশনই আছে যে মিউটেশনগুলোর ক্ষেত্রে কিন্তু প্রকাশ ঘটে থাকে আর কি। তো এই ক্ষেত্রে যদি এরকম প্রকাশ ঘটে তাহলে কিন্তু সেটা লেথাল মিউটেশন সেক্ষেত্রে কিন্তু ঘটে যেতে পারে। বেশ, তাহলে এটা গেল ডিলিশন হলো। এবার আমরা ডুপ্লিকেশনে চলে আসি। ডুপ্লিকেশন ব্যাপারটা কি? ডুপ্লিকেশনের ক্ষেত্রে একইভাবে ছবির মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করব যে ডুপ্লিকেশনের ব্যাপারটা কি। ডুপ্লিকেশনে ধরো আমরা এখানে দেখলাম যে আমাদের কতগুলো জিন অংশ আমাদের অবস্থান করছে, এখানে ডুপ্লিকেশন ঘটলো। ডুপ্লিকেশন মানে হচ্ছে ডাবলড হয়ে যাওয়া, কোনো একটা ক্রোমোজোমের পোরশন ডাবলড হয়ে গেছে, সেরকম যদি হয় তখন সেটাকে আমরা বলবো ডুপ্লিকেশন। মানে এরকম ঘটলো আর কি ব্যাপারটা, যে এ হয়তো এই পোরশনটার মধ্যে ডুপ্লিকেশন ঘটেছে, আমি আবার বলছি যদি এই পোরশনটাতে হয়তো ডুপ্লিকেশন ঘটেছে, এই পোরশনটাই আমাদের ডুপ্লিকেটেড হয়েছে, তো সেখানে দেখা গেল যে এ বি সি, আবার বি সি, তারপর ডি এবং ই, এটাকে আমরা দেখতে পেলাম। তাহলে এখানে দেখো এই পোরশনটা ডুপ্লিকেট হয়ে আমাদের এখানটায় চলে এলো আর কি। তো এরকম ডুপ্লিকেশন আমরা দেখতে পেয়ে থাকি।
ডুপ্লিকেশনও আমাদের হিউম্যান পপুলেশনের একটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমাদের এই ডুপ্লিকেশন ব্যাপারটি দেখতে পাই। এবার ডুপ্লিকেশন এইরকম হতে পারে যে এটা তো ধরো এটা এই ধরনের যে ডুপ্লিকেশন হতো বিসি বিসি এরকম ঘটনা যদি ঘটে এটাকে বলবো আমরা ট্যান্ডেম ডুপ্লিকেশন। আর যদি ব্যাপারটা এইরকম হয় যে এই বি আর সি এর পরিবর্তে এইখানটাই সি অর্থাৎ ঘুরে গিয়ে লাগলো এইখানটাই বি, এখানটা একটু দেখতে হয়তো তোমাদের একটু অসুবিধা হবে, সি এবং বি যদি এরকম হয়ে যায় তখন সেটাকে বলবো আমরা রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশন। অর্থাৎ ওখান থেকে ঘুরে গেল, ঘুরে গিয়ে তারপরে ওখানেই অ্যাটাচ হলো, এইরকম একটা ডুপ্লিকেশনও কিন্তু আমরা দেখতে পেতে পারি। এছাড়াও আরেকটা ডুপ্লিকেশন হয় সেটাকে বলি আমরা তোমার স্থানান্তরিত ডিসপ্লেসমেন্ট প্লেস ডুপ্লিকেশন। সেখানে কি হলো, সেখানে ডুপ্লিকেট হয়ে এখানে লাগলোই না, অন্য কোনো একটা জায়গাতে গিয়ে এই জিনটা হয়তো গিয়ে যুক্ত হয়ে গেল। হয়তো আমার 5 নম্বর ক্রোমোজোমের ছোট বাহু থেকে কোনো একটা অংশ ডুপ্লিকেটেড হয়ে ওই ক্রোমোজোমেরই অন্য একটা জায়গাতে হয়তো বিগ আর্মে ডুপ্লিকেশনটা হয়েছিল সেটা গিয়ে স্মল আর্মে কোনো একটা জায়গাতে যুক্ত হয়ে গেল, তখন সেটাকে বলি আমরা ডিসপ্লেসড ডুপ্লিকেশন আর কি। তাহলে এখানে আমরা এই দু ধরনের একটা দেখলাম ডিভিশন এবং ডুপ্লিকেশন। এবার আমরা চলে আসি ইনভার্সনের ক্ষেত্রে। ইনভার্সনে কি হয়, তো ইনভার্সনে যেটা হয় সেটা আমরা একটু ছবির মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। ইনভার্সনে ধরো একইভাবে এ বি সি ডি ছিল, এটা ইনভার্সন হলো, হয়তো আমাদের এই অংশটা ইনভার্সন হতে আমরা দেখলাম, এই অংশটা ইনভার্সন হলো, হয়ে যেটা হলে সেটা কি হলো, জাস্ট 180 ডিগ্রি পাক হবে সি বি ডি, তো 180 ডিগ্রি পাক খেয়ে এখানেই আবার যুক্ত হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো যে ইনভার্সন। তাহলে এই অংশটা ইনভার্সন হলো, ইনভার্স হয়ে গেল আর কি, জাস্ট 180 ডিগ্রি পাক খেলো, এখান থেকে এটা দেখো তোমরা যে জাস্ট এরকম ছিল সেটা এইরকম হয়ে গেল, এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি, এবং সেটাকে আমরা বলবো ইনভার্সন। ইনভার্সনও দু রকমের হতে পারে, একটা প্যারাসেন্ট্রিক একটা পেরিসেন্ট্রিক বলে, অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা যে অংশটা ইনভার্স হয়েছে সেই অংশে সেন্ট্রোমিয়ার ছিল কি ছিল না তার উপর ডিপেন্ড করে আমরা সেটাকে আমরা বলছি প্যারাসেন্ট্রিক এবং পেরিসেন্ট্রিক ইনভার্সন বলে থাকছি আর কি। লাস্টলি আমরা চলে আসি ট্রান্সলোকেশনের ক্ষেত্রে। ট্রান্সলোকেশনের যে ব্যাপারটা আর কি সেটা হচ্ছে আমাদের কিরকম হবে না, আমরা এর কাছাকাছি একটা জিনিস আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে ক্রসিং ওভার, অর্থাৎ দুটো সমস্ত ক্রোমোজোম, সেই দুটো সমস্ত ক্রোমোজোমের মধ্যে নন সিস্টার যে ক্রোমাটিড তাদের মধ্যে অংশের বিনিময়, সেটাকে আমরা বলেছিলাম ক্রসিং ওভার, যেটা মিয়োসিস কোষ বিভাজনে আমাদের ঘটে থাকে, এবং যেটা খুব আবশ্যিক একটা প্রক্রিয়া যার মাধ্যমে প্রকরণ সৃষ্টি হয়, জেনেটিক রিকম্বিনেশন সৃষ্টি হয়। কিন্তু ট্রান্সলোকেশন কিন্তু হচ্ছে একটা মিউটেশন। এই পার্থক্যটা কোথায়, এখানেও এক্সচেঞ্জ অফ ক্রোমোজোমাল পার্ট হয়, ক্রোমোজোমাল পার্টের এখানে এক্সচেঞ্জ হয়, কিন্তু এইটি ঘটে কিন্তু দুটি অসমসমস্ত ক্রোমোজোমের মধ্যে, অর্থাৎ একই ক্রোমোজোমের মধ্যে কিন্তু এক্ষেত্রে ট্রান্সলোকেশনটি কিন্তু ঘটে না, দুটো অসমসমস্ত ক্রোমোজোম, সেই অসমসমস্ত ক্রোমোজোমের মধ্যে আমাদের কিন্তু ট্রান্সলোকেশন ঘটতে আমরা দেখতে পাই। তো ট্রান্সলোকেশন ব্যাপারটাকে প্রথমে আমরা টোটালি 3টে ভাগে ভাগ করে নিয়েছি আর কি। একটা হচ্ছে আমাদের এটাকে ট্রান্সলোকেশন ব্যাপারটাকে একটু ডিটেলসে আর একটুখানি বোঝা যাক, 3টে ভাগে ভাগ করেছি আমরা। একটিকে বলছি আমরা রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন, একটাকে বলছি আমরা নন রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন, এবং আরেকটিকে বলছি আমরা রবার্টসিয়ান ট্রান্সলোকেশন। এই 3 রকম ভাগে ভাগ করেছি যে কিভাবে ট্রান্সলোকেশনটা ঘটছে। আমরা এবারে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনের কথাতে আসি। রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনে কি হয়, ধরো এই একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমে আমাদের এ বি সি ডি ই জিনগুলো রয়েছে, এবং এটি আরেকটি ক্রোমোজোম যেখানে আমরা এম এন ও পি এরকম জিন দেখতে পাচ্ছি। তো যদি এই অংশটির মধ্যে এই ক্রোমোজোমের এই অংশটি এবং এই ক্রোমোজোমের সাপোজ এই অংশটির মধ্যে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন হয়, তাহলে এই দুটো মধ্যে এক্সচেঞ্জ হয়, সেক্ষেত্রে নতুন যে আমাদের ইয়েটা সৃষ্টি হবে সেটা হচ্ছে এ এন ও
ও ডি ই এরকম, আরেকটিতে যেটা থাকবে সেটা হচ্ছে এম বি সি ডি এই ধরনের। তো এটাকে বলছি আমরা রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন, অর্থাৎ একদিক থেকে আরেকদিকে যে অংশের বিনিময় সেই অংশের বিনিময়টি এখানে কিন্তু ঘটতে আমরা দেখতে পেলাম। এবার আমরা চলে আসি নন রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনের ক্ষেত্রে। তাহলে এটা গেল রেসিপ্রোকাল, মানে উভয় দিকে হলো। নন রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনটিকে অনেক সময় আমাদের যেটাকে বলা হয় সেটাকে অনেক সময় সিম্পল ট্রান্সলোকেশনও বলা হয়ে থাকে। সিম্পল এখানে কি হয়, এখানে একটি ক্রোমোসোম ধরো আবার একই হবে এ বি সি ডি ই এরকম, আর এখানে যেরকম আমাদের ছিল এম এন ও টি এরকম। তো এটার ক্ষেত্রে কি হলো, যদি আমাদের এরকম একটা জায়গাতে নন রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন যদি ঘটে বা সিম্পল ট্রান্সলোকেশন যদি ঘটে, তাহলে কি হবে, নতুন যে ক্রোমোসোমটা সৃষ্টি হবে সেখানে এইটি আর থাকলো না। এইখানে যেটা গেল সেখানে আমাদের দেখা গেল হয়তো এম বি সি এন ও এরকম স্ট্রাকচার দেখতে পেলাম। তাহলে জাস্ট এটা ইনসার্ট হয়ে গেল, এখানে এখানে গিয়ে ইনসার্ট হলো, এখান থেকে কিছু আর এটার মধ্যে অ্যাটাচ হলো। তো ভাইস ভার্সা যে ব্যাপারটা সেটা এখানে ঘটলো না। তো এটাকে আমরা বলছি নন রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। এবারে আমরা চলে আসি, এটা সেটা হচ্ছে রবার্টসিয়ান ট্রান্সলোকেশন। রবার্টসিয়ান ট্রান্সলোকেশন একটা খুব মজার ব্যাপার। রবার্টসিয়ান ট্রান্সলোকেশনে আসলে কি হয়, ধরো দুটো ক্রোমোসোম আছে যাদের প্রান্তভাগ এরকম এবং এরকম আমরা জিন দেখতে পাচ্ছি। নন রেসিপ্রোকালে কি হলো, এই দুটো অংশ হয়তো ভেঙে গেল এবং এরা এই দুটো অংশ কি হলো না, এই দুটো অংশ যুক্ত হলো। কিরকম হলো ব্যাপারটা না, থাকলো হয়তো আমাদের এন ও বি সি ডি, এবং এই দুটো প্রান্ত যে যুক্ত হলো তারা একটা ছোট্ট হয়তো যুক্ত করলো, একটা ছোট্ট ক্রোমোসোমের অংশ টুকরো তৈরি করলো, যেটা পরবর্তীকালে হারিয়ে গেল, লস্ট। তার মানে একটা ক্রোমোসোমের সংখ্যাও কিন্তু কমে গেল। এই দুটো যে দুটো ক্রোমোসোমের অংশটুকু থাকলো তারা যুক্ত হয়ে একটা ক্রোমোসোম তৈরি করে দিল, বাকি অংশটি কিন্তু লস্ট হয়ে গেল। তো আমরা কিছুক্ষণ আগে একটা রোগের কথা তোমাদের বলেছি, যেটাকে আমরা বলছিলাম যে ডাউন সিনড্রোম বলেছিলাম, যেটা বলেছিলাম যে ট্রাইসোমি 21 এর ফলে সৃষ্টি হয়। এবং আরো একটা সিনড্রোম আছে যেটাকে বলা হয় প্যাটাও সিনড্রোম। এটা সৃষ্টি হয় ট্রাইসোমি 13 এর প্রভাবে। তো ট্রাইসোমি 21 আর ট্রাইসোমি 13 এর প্রভাবে যখন এগুলো হয়, তখন এদের ক্ষেত্রে অনেক সময় রবার্টসিয়ান ট্রান্সলোকেশন দেখতে পাওয়া যায়। যেমন এক্ষেত্রে 13 এবং 14 নম্বর ক্রোমোসোমের মধ্যে রবার্টসিয়ান ট্রান্সলোকেশন দেখা যায়। এখানে 13, 14, 15 এবং 21 নম্বর ক্রোমোসোমের মধ্যে রবার্টসিয়ান ট্রান্সলোকেশন দেখা যায়। তখন এইটা এবং এইটা মানে এই দুটোর ক্ষেত্রে আমরা রবার্টসিয়ান ট্রান্সলোকেশন দেখতে পাওয়া যায়। মোটামুটি যেটা দেখা যায়, এটা কিন্তু রবার্টসিয়ান ট্রান্সলোকেশন খুব একটা আনকমন ফ্যাক্ট তা নয়। প্রায় 1000 বেবি বর্নের ক্ষেত্রে কিন্তু একটা বেবির মধ্যে এবং রবার্টসিয়ান ট্রান্সলোকেশনের ঘটনা দেখতে পেয়ে থাকি। এবারে আমাদের হিউম্যান পপুলেশনে তো দুটো অলরেডি উদাহরণ দেখলাম, আর একটা উদাহরণকে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনের ক্ষেত্রে একটা উদাহরণ হিসেবে দেখবো তোমাদের, যেটাকে বলে ফিলাডেলফিয়া ক্রোমোসোম সৃষ্টি হয়। ফিলাডেলফিয়া ক্রোমোসোমের ক্ষেত্রে কি হয় না, আমাদের 9 নম্বর ক্রোমোসোম আর 22 নম্বর ক্রোমোসোম এই দুটোর মধ্যে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন ঘটে এবং ফিলাডেলফিয়া ক্রোমোসোম নামক একটা সৃষ্টি হয়, যার ফলে একটা বিশেষ ক্যান্সারের তৈরি হয়, যেটাকে বলে সিএমএল, ক্রনিক মায়োলোমা লিম্ফোমা বলে এক ধরনের ক্যান্সার। সেই ক্যান্সারটি সৃষ্টি হয় তোমার ক্রনিক মায়োলোমা লিউকোমিয়া বলে এক ধরনের বিশেষ ক্যান্সারের সৃষ্টি হয়। তাহলে এক্ষেত্রে তোমরা যেটা দেখলে একটা জিনিস লক্ষ্য করলে যে গঠনগত যে সমস্ত ক্রোমোসোমাল অ্যাবারেশন গুলো বা ক্রোমোসোমাল মিউটেশন গুলো, সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকারক যদি সেগুলোর বহিঃপ্রকাশ ঘটে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে কোনো উদাহরণ দেখলাম প্রত্যেকটাই ক্ষেত্রেই কাইডিচার্ড সিনড্রোম বা রবার্টসিয়ান ট্রান্সলোকেশনের পরবর্তী ক্ষেত্রে প্যাটাও সিনড্রোম, ডাউন সিনড্রোম, আমাদের ফিলাডেলফিয়া ক্রোমোসোম বা থ্যালাসেমিয়া ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো, সেইগুলোর প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এই ক্ষেত্রে এইগুলো কিন্তু দায়ী। অর্থাৎ অনেক সময় লেথাল মিউটেশন যেগুলো ঘটে সেগুলোর অধিকাংশ ক্ষেত্রে ইয়ে হয় হচ্ছে আমাদের ক্রোমোসোমাল অ্যাবারেশন। কিন্তু আমরা ভাগ্যবান এই কারণেই যে ওইটা প্রথমেই বললাম
যে মিউটেশনের বেশিরভাগটাই হচ্ছে আমাদের কিন্তু প্রচ্ছন্ন প্রকৃতির, অর্থাৎ সেগুলোর বহিঃপ্রকাশ কিন্তু ঘটে না। সেই কারণেই অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম মিউটেশন ঘটলেও আমরা সেটা দেখতে পাই না। তো আজকে পার্ট 1 মিউটেশনের পার্ট 1-এ আমরা ক্রোমোজোমাল মিউটেশনের আলোচনা দিয়ে শেষ করলাম। নেক্সট পার্টে আমরা পয়েন্ট মিউটেশন সম্পর্কে আলোচনা করব।